আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসেছি এবং এর নতুন প্রেক্ষিত হলো বিএনপি দলের নির্বাচন বয়কট এই বিষয়টি। 12ই ফেব্রুয়ারির ভোট হবে কি হবে না এ বিষয়ে ঘোর সন্দেহ যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরেও। ভোট শুরু না হলে কেউ বলতে পারবে না যে ভোট হচ্ছে, আর সন্ধ্যায় ভোট শেষ না হলে কেউ বলতেও পারবে না যে ভোট আদৌ ঠিকঠাক হলো কি না, এবং এর মধ্যে ভোট চলার মধ্যে কোনো দল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না। এই অনিশ্চয়তার অনেক কারণ: গুরুতর সহিংসতা, আইন শৃঙ্খলা ব্যবস্থার চূড়ান্ত অবনতি, সন্ত্রাসবাদীদের আস্ফালন, বাইরে এই 2024-এর সেই গণ আন্দোলন বা অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন, সেই সময় পুলিশের হাত থেকে বিপুল সংখ্যক অস্ত্র বেদখল হয়ে যাওয়া, এবং পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে বহু অস্ত্র চলে আসা, এবং সেই সব অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে, তাদের আস্ফালন শুরু হতে পারে এবং তার প্রেক্ষিত দেখা যাচ্ছে, তার কিছু ইঙ্গিতও দেখা যাচ্ছে। আর এসবের ওপর আওয়ামী লীগের ভোট বয়কট এটা তো আছেই, কিন্তু এই সব কিছু ছাপিয়ে আছে মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদতে ব্যাপক নির্বাচনী জালিয়াতির, যেটা আগে হয়ে গেছে এবং ভবিষ্যতে ভোটের সময় হবে, সেই সব অভিযোগ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রায় 20 থেকে 30 হাজার, সংখ্যাটা পরিষ্কার নয়, সেটা হচ্ছে সেনার পোশাক এবং ওই যে বর্ডার গার্ডস বাংলাদেশ তাদের পোশাক এবং র্যাবের পোশাক, এই সমস্তগুলো তৈরি করা হচ্ছে বেসরকারিভাবে, কারণ ভোট জালিয়াতি করার উদ্দেশ্যে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারি প্রশাসন যন্ত্র একেবারে খোলাখুলি জামাতের পক্ষে কাজ শুরু করেছে, যাতে জামাত জোট ক্ষমতায় আসে। ক্ষমতা দখলের ব্যাপারে জামাত বর্তমানে এতটাই নিশ্চিত যে জামাতের আমির প্রকাশ্যে বলেছেন নাহিদ ইসলাম মন্ত্রী হবেন। আপনারা খবরের কাগজে পড়েছেন সে খবর, এটা বহুল প্রচারিত হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে তার দপ্তর পর্যন্ত, কোন দপ্তর তিনি নেবেন সেটাও ঠিক হয়ে গেছে। শুধু নাহিদ ইসলাম নয়, আগামী সরকারে কারা মন্ত্রিত্ব পাবেন সে তালিকাও তৈরি হয়ে গেছে। জয়ের ব্যাপারে জামাত এতটাই নিশ্চিত যে এই নিশ্চিত হওয়ার কারণ ইউনূস এবং তার সরকারের খোলাখুলি জামাত এনসিপি জোটকে সমর্থন, এবং তার সঙ্গে দেশের সেনাবাহিনীরও এই জোটকে পরোক্ষ সমর্থন। এখন অবধি পরোক্ষ আছে, নির্বাচনের দিন এই সমর্থন আর পরোক্ষ থাকবে না, প্রত্যক্ষ হয়ে যাবে। বিএনপি এটা বুঝেছে অনেক দেরিতে। এতদিন বিএনপি ভাবছিল মাঠে আওয়ামী লীগ নেই, দেশে ফিরেছেন তারেক, দলের সঙ্গে আছে খালেদা জিয়ার মৃত্যুজনিত সহানুভূতির ভোট, সব মিলিয়ে বিএনপি ভেবেছিল তাদের জয় অনিবার্য। প্রথম দিকে বেশ কিছু জনমত জরিপ সেটা বিএনপির বড় সড়ো জয়ের কথাও বলেছিল, এখনো যে বলছে না তা নয়, কিন্তু এসব জরিপ বেশিরভাগই ঘরে বসে করা, আর করেছে কারা? ভুঁইফোড় সব সংস্থা, বেশিরভাগ যাদের কোনো অভিজ্ঞতা নেই। 500, 1000, 2000, 5000 মানুষের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে কথা বলে তৈরি হয়েছে এইসব জরিপ। বাস্তবতার নামগন্ধ নেই। কিছু জরিপ করা হয়েছে আবার মোহাম্মদ ইউনূসের বিএনপির জন্যে তৈরি ফাঁদের অঙ্গ হিসেবে। একটু বুঝিয়ে বলি যে ফাঁদের অঙ্গ কেন, যে বিএনপিকে স্তোক বাক্য দেয়া হবে যে তোমরা জিতছ, সুতরাং সেই জেতাটাকে একটু কাগজে কলমে একটু ভালোভাবে দেখানো, এইটা হচ্ছে ফাঁদ। ফাঁদটা কে তৈরি করেছেন? মোহাম্মদ ইউনূস
তা সরকারও তৈরি করেছে কার জন্যে? বিএনপির জন্যে। ভারতের কেন্দ্রীয় এক গোয়েন্দা সংস্থার বাংলাদেশ বিষয়ে যুক্ত এক মাঝারি দরের অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি ইউনূসের এক চমৎকার প্ল্যানের কথা বললেন, যে প্ল্যানটার কথা আমি বলতে যাচ্ছি। বেশ কিছু হঠাৎ গজিয়ে ওঠা জরিপ সংস্থাকে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে জয়ী দেখিয়ে কিছু জরিপ করতে, মানে ফরমায়েশি জরিপ। এই জরিপকর্তারা বেশি পরিমাণে আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে ফেলে দিয়ে খুব গ্রাফ ট্রাফ এঁকে একেবারে বিএনপিকে জিতিয়ে দিচ্ছে। এইসব জরিপের ফলে বিএনপি ক্ষমতায় আসার বিষয়ে দারুণ নিশ্চিত ছিল, বলা যায় একেবারে স্বপ্নে বিভোর ছিল। কিন্তু একেবারে প্রস্তুতির শেষ লগ্নে এসে ঘুম ভেঙেছে বিএনপির। মাঠের আসল ছবি ধরা পড়েছে চোখে। সরকার এবং সেনা যে জামাতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী জালিয়াতির বড়সড় প্ল্যান বানিয়েছে, সেটা ধরা পড়েছে বিএনপির কাছে। তারেক রহমানের গত ৩-৪ দিনের ভাষণ একটু ভালোভাবে খেয়াল করুন, দেখবেন নির্বাচনী জালিয়াতি নিয়ে তিনি রীতিমতো বলতে শুরু করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারে দলের মধ্যকার পুরনো মতবিরোধ। গণভোটে হ্যাঁ নাকি না, কোন দিকে যাবে বিএনপি, সে নিয়ে দলের রীতিমতো দ্বন্দ্ব। এই ব্যাপারে স্বয়ং তারেক রহমান তার ভোট কিন্তু নায়ের পক্ষে। খেয়াল করে দেখবেন গণভোট নিয়ে তিনি প্রায় কথাই বলেন না। শেষ পর্যন্ত তিনি নাকি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, হ্যাঁ ভোট জিতলে ক্ষমতা দখল নিতে কমপক্ষে 180 কার্যদিবস বা 270 দিনের মতো মোট দিবস অপেক্ষা করতে হবে তাকে। তারপরেও যে তিনি ক্ষমতায় বসবেন তারও কোনো ঠিক নেই, এবং সেই ক্ষমতা যদি তিনি পানও, যদি ভোটে জেতেনও, তাহলেও ইউনূস ক্ষমতা ছাড়বেন না। আর সেনাবাহিনী তো আছে ইউনূসের পাশে। কিন্তু এর চেয়েও বড় আর এক বিপদ দেখতে পেয়েছে বিএনপি। তারেক রহমান দলের পক্ষ থেকে অতি সংগোপনে খুব বিশ্বাসী একটি সংস্থাকে দিয়ে নির্বাচনে বিএনপির ফলাফল কেমন হতে পারে এই নিয়ে একটা সার্ভে করিয়েছেন। কে? তারেক রহমান স্বয়ং, যার খবর পার্টির ভেতরের অনেকেও জানেন না। এটা একেবারেই ইন্টারনাল সার্ভে। সেই সার্ভে তাদের রিপোর্ট দিয়েছে তারেক রহমানের হাতে। আর রিপোর্ট দেখে তারেক সাহেবের চক্ষু চড়ক গাছ। সেখানে বলা হয়েছে এবার তো ভোট হচ্ছে, মোট বোধহয় সম্ভবত জামাত 298টা আসনে ভোট হচ্ছে। এই 298 আসনের মধ্যে 170 থেকে 180টি আসন পাবে বিএনপি, এই আসন পাবে জামাত জোট। বিএনপি পাবে 110টার মতো। তারেক রহমান এই সার্ভের ব্যবস্থা করেছিলেন তারেক রহমান ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর। কখন করেছিলেন? ভারতের গোয়েন্দা সংস্থা একটা প্রিলিমিনারি রিপোর্ট তারেক রহমানকে দিয়েছিলেন। আপনারা জানেন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে এসছেন, এবং এই ফিরে আসার ব্যাপারে ভারতের বিরাট বড় ভূমিকা ছিল, এবং তখন থেকেই তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও ঘন হয়েছে। ভারতের মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তাদের রিপোর্টে বলেছিল বিএনপি নির্বাচনে 130টার মতো আসন পাবে, জামাত জোট পাবে 155 থেকে 160, আর তারেক রহমানের নিজের সংস্থাও মোটামুটি এই কাছাকাছি রিপোর্ট দিয়েছে। আর এই রিপোর্ট পেয়ে তারেক রহমান স্বর্গ থেকে মাটিতে পড়ে গেছেন। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে তিনি অন্য চিন্তা করছেন খুব সিরিয়াসলি। কি সেই চিন্তা?
চিন্তাটা হচ্ছে আজ বা কালের মধ্যে, অর্থাৎ নির্বাচনের একদিন আগেই বিএনপি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দেবে। বিএনপির পক্ষে এই যে কারণ, অর্থাৎ এই জালিয়াতি, এটা আগে থেকেই মজুত আছে এবং বিএনপি সেই ব্যাপারটা নিয়ে কথা বলে আসছে। দীর্ঘদিন ধরেই বিএনপি দাবি করে আসছে যে বর্তমান প্রশাসনিক কাঠামোতে, মানে ইউনূস সরকারের প্রশাসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন তারা দেখছে যে নির্বাচনে জালিয়াতির আলামত স্পষ্ট এবং মাঠ তাদের অনুকূলে নেই। সুতরাং পরাজয়ের চেয়ে জালিয়াতির অভিযোগটা তুলে, যে অভিযোগ খুবই সত্যি, সেটা তুলে বেরিয়ে যাওয়াটা কৌশলগতভাবে অনেক লাভজনক। নির্বাচনের ফলাফলে শোচনীয় পরাজয় হলে দলের মনোবল ভেঙে যেতে পারে। তার চেয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে রাজপথে আন্দোলন গড়ে তোলা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা বিএনপির জন্য দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপির মতো বড় দল যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় নির্বাচন থেকে, তবে সেটা নির্বাচনকেই ভণ্ডুল করে দেবে। কারণ নির্বাচনী গ্রহণযোগ্যতাকে যে সেটা প্রশ্নবিদ্ধ করবে, শুধু তাই নয়, 12 ফেব্রুয়ারির নির্বাচনটাই বন্ধ হয়ে যাবে। এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করানোর দাবি তুলে বিএনপি ভোট বয়কট করেছে। আর এবার ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত জোটের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করতেই পারে বিএনপি। শুধু এই নয়, এবার তারা দাবি করছে এই পক্ষপাত দুষ্ট ইউনূস সরকারকে হটিয়ে তার জায়গায় নতুন ও নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেখুন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে ভোট বয়কট কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি তাদের একটি বড় রাজনৈতিক কৌশল। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে জালিয়াতির আশঙ্কায় তারা নির্বাচন বর্জন করেছিল। এখন ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বয়কট, সেটা দলের পুরনো অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। শুধু এইটুকুই নয়, এই সিদ্ধান্ত নিলে দলের ভাবমূর্তি দেশে ও দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে খারাপ তো হবেই না, অনেক বেশি উজ্জ্বল হবে। কারণ মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এই সরকার ইউনূসের তার নিরপেক্ষ চরিত্র যে হারিয়েছে, সেটা তো এখন দেখাই যাচ্ছে। আওয়ামী লীগ নেই, তাকে বাইরে দিয়েছে বার করে। আবার এদিকে জামাতের জন্যে দৃষ্টিকটুভাবে জালিয়াতি করে যাচ্ছে। ফলে এমন সিদ্ধান্ত জনসমর্থন পাবেই বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে। নতুন ভোটার তালিকা বা কেন্দ্র বিন্যাসে কারচুপির প্রমাণ মিলেছে ঢাকা সমেত বহু কেন্দ্রে। বিএনপি একে ডিজিটাল বা প্রশাসনিক জালিয়াতি হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনের পথ বেছে নেবে বলে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে। বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্ত একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেও উঠে এসেছে। লন্ডনে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত তারেকের অত্যন্ত বিশ্বস্ত কিছু মানুষ একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছে, সেটা এইবার বলবো। প্রস্তাবটি হলো জামাতকে সরিয়ে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে এনে পুরনো চেনা বাইপোলার রাজনীতিতে ফিরে যাওয়া
যেখানে প্রধান দুটি দল হবে বিএনপি ও আওয়ামী লীগ। মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে দেশে রেখে দিয়েও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগকে নিয়ে এলে বিএনপির লাভ, দেশের লাভ এবং আন্তর্জাতিক স্বীকৃতিও বিএনপির পক্ষে আরও প্রবল হবে। একে রাজনীতির ভাষায় বলা হয় রিয়েল পলিটিক বা বাস্তবমুখী রাজনীতি। আপাত দৃষ্টিতে বিএনপি এবং আওয়ামী লীগকে চিরশত্রু মনে হলেও ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে এই তত্ত্বটির পেছনে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটোই থাকবে দেশে মুখ্য ধারার দল। তো এই প্রশ্নে, এই তত্ত্বর পেছনে বেশ কিছু শক্তিশালী যুক্তিও রয়েছে। প্রথমত, দ্বিমেরু রাজনীতি বা বাইপোলার রাজনীতির স্থিতিশীলতা। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই মেরুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা এমন একটি রাজনৈতিক পরিবেশ পছন্দ করে যা প্রেডিক্টেবল বা পূর্বাভাসযোগ্য। বিএনপি জানে যে জামাতের ক্রমবর্ধমান শক্তি কিন্তু বিএনপির নিজস্ব ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছে এবং যদি আওয়ামী লীগ দেশে না ফেরে তাহলে এই বিএনপির ভোট ব্যাংকে জামাত আরও বেশি ভাগ বসাবে। আওয়ামী লীগ যদি রাজনীতি থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় তবে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে এগিয়ে আসবে এই জামাত। বিএনপির জন্য পুরনো শত্রুর মোকাবিলা করা নতুন ও অজানা শত্রুর মোকাবিলা করার চেয়ে সহজ। আর একটা জিনিস, বিএনপি এবং জামাত দীর্ঘদিনের মিত্র হলেও তাদের মধ্যে সবসময় একটা লড়াই কিন্তু রয়েছে। জামাত যদি একক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয় তবে তারা বিএনপির ধর্মীয় ও ডানপন্থী যে ভোট বিএনপিতে আছে জামাত নিজেদের দিকে টেনে নেবে, বিএনপি আরও নেমে যাবে। তৃতীয়ত, ইমেজ সংকট থেকে মুক্তি। একটা ইমেজ মেকওভারের ব্যাপার আছে। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমী দুনিয়ায় জামাতের সাথে বিএনপির মিত্রতা বিএনপিকে এর আগে কট্টরপন্থী মৌলবাদী দল হিসেবেও চিহ্নিত করেছে। আওয়ামী লীগ যদি একটি লিবারেল অপোজিশন হিসেবে থাকে তবে বিএনপিও নিজেকে একটি মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে প্রমাণের সুযোগ পাবে। ভারতের জন্য বাংলাদেশের নীতিতে সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো নিরাপত্তা এবং ইসলামী উগ্রবাদ। ভারত গত ১.৫ দশক আওয়ামী লীগের ওপর বাজি ধরেছে। এখন যদি বিএনপি ক্ষমতার প্রধান দাবিদার হয় তবে ভারত চাইবে বাংলাদেশে এমন একটি দল থাকুক যারা ভারতের স্বার্থের জন্য হুমকি স্বরূপ নয়। বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার মাধ্যমে একটা ইনক্লুসিভ ইমেজ আনতে পারে তবে ভারতের নীতি নির্ধারকদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়বে। এতে ভারতের শত্রু বিএনপি এই ট্যাগটি আর থাকবে না। একটি দেশের গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখা হয় সেখানে শক্তিশালী বিরোধী দল আছে কিনা, সেখানে ইনক্লুসিভ নির্বাচন আছে কিনা, যদি প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিলীন হয়ে যায় তবে বিএনপির জয়কে বিশ্ববাসী, যদি এই নির্বাচনে বিএনপি দাঁড়ায়ও থাকেও শেষ পর্যন্ত এবং তাতে যদি জিতেও যায় তাহলেও সেই জয়কে কিন্তু বিশ্ববাসী ওয়াকওভার দেখবে। অর্থাৎ এই জয় কি বলবো, খুব একটা সঠিক জয় নয়, এই জয়টা জোর করে নেওয়া। ভারত তো বটেই, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন সবসময় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিচ্ছে। আওয়ামী লীগকে প্রক্রিয়ার মধ্যে রাখা মানে হলো আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।
এবারের নির্বাচনে বিএনপি বয়কট করার মাধ্যমে পরে যদি নির্বাচন আসছে, যদি এই নির্বাচনে বিএনপি বয়কট করে এবং করবার সম্ভাবনা ভীষণই, তাহলে পরের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাবে। এতে বিএনপির ইমেজ মেকওভার অনেক ভালো হবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের অস্তিত্ব তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করবে এবং জামাতের প্রভাব খর্ব করবে, তবে পর্দার আড়ালে বিএনপির সাথে তাদের অন্তত মোটামুটি একটা সমঝোতা হওয়া খুবই বাস্তবসম্মত। বিএনপি এই মুহূর্তে ভোট বয়কট করলে বাংলাদেশে উথাল পাতাল পরিস্থিতি তৈরি হবে। ইউনূস সরকারের পতন ঘটবে অবশ্যম্ভাবী। নতুন তদারকি সরকার আসবে। ইউনূসের ফ্যাসিস্ট ও চরম অপদার্থ সরকারের পতন হবে বিএনপির ভোট বয়কটের সবচেয়ে বড় প্রতিক্রিয়া। আর এটা হলেই বাংলাদেশে বিএনপির সমর্থনের গ্রাফ একেবারে রকেটের মতো উপরে উঠবে। ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। একটা কথা আছে যে জাহাজ ডুবলে ইঁদুর আগেই পালিয়ে যায়। ইঁদুর বুঝতে পারে, যার কারণে সেই ডুবন্ত জাহাজ থেকে বাঁচার জন্য ইঁদুর কিন্তু আগেই লাফ দিয়ে বাঁচে। আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটাই দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত মোড়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের মেয়াদের একদম শেষ প্রান্তে, ঠিক 3 দিন পরেই যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন শুরু হয়েছে এক নাটকীয় ইউটার্ন। যে বদিউল আলম মজুমদার ডক্টর ইউনূসের নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ছিলেন, যে দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্ব দিলেন, আর যে মাহফুজ আনাম কলমের জোরে সরকারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ তাদের কণ্ঠস্বর কেন ভিন্ন? তারা কি সত্যিই জনগণের কথা বলছেন, নাকি ডুবন্ত জাহাজ থেকে নিজেদের বাঁচাতে আগে ভাগেই ঝাঁপ দিচ্ছেন? প্রথমে আসা যাক বদিউল আলম মজুমদারের কথায়। বদিউল আলম মজুমদার এক বক্তব্যে বলেছেন যে দায়িত্ব পালন করেছি, কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার এখন বলছেন তিনি সরকারের অংশ ছিলেন না, অথচ তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে মাসের পর মাস কাজ করে গেছেন। জনগণের প্রশ্ন, তাহলে কি আপনি শুধু সুযোগ সুবিধা আর ক্ষমতার মধু খেয়েছেন কিন্তু দায়ভার নিতে নারাজ? যখন দেখছেন 3 দিন পর ক্ষমতার পালাবদল হবে, তখন নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার এই চেষ্টা কি স্রেফ নিরাপদ প্রস্থানের কৌশল? সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ডক্টর ইউনূসের কথার সাথে কাজের মিল নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরু থেকেই ডক্টর ইউনূসের বড় সমর্থক ছিলেন। আজ হঠাৎ কেন তিনি বলছেন প্রধান উপদেষ্টার কথার সাথে কাজের কোনো মিল নেই? অর্থনীতি কি তবে সত্যিই তলানিতে? সরকারের শ্বেতপত্র তৈরি করে এখন কেন তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন? এটি কি আগাম বুঝে নেওয়া যে পরবর্তী সরকারের কাছে তাকে জবাবদিহি করতে হতে পারে? এবার আসা যাক মাহফুজ আনামের কথায়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলছেন বেঁচে থাকা মুশকিল। সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এই ডেইলি স্টার সম্পাদকের। মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকায় মুশকিল। অথচ এই সরকারকে শুরু থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হঠাৎ এই আর্তনাদ কি সত্যি স্বাধীনতার অভাব, নাকি হবু সরকারের সাথে সখ্য গড়ার কোনো নতুন স্ট্যান্ড? এই মাহফুজ আনামরা কিংবা মতিউর রহমানরা বাংলাদেশের যদি স্বাধীনতা বিরোধী বলেন তাহলেও ভুল হবে না। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় মাহফুজ আনাম কোথায় ছিলেন? তিনি কি মুক্তিযুদ্ধে গেছেন, নাকি লুকিয়ে পালিয়েছিলেন? মতিউর রহমান কোথায় ছিলেন? প্রথম আলোর মতিউর রহমানের কথা বলছি, কিংবা মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর কথা বলছি। তাদের তো মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধা করবার মতো বয়স ছিল, কিন্তু তারা কোথায় ছিলেন? তারা আমরা বিগত সময়ে দেখেছি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি আছে, এটি বারবার বলছি। যত দোষ আওয়ামী লীগের, এই স্ট্যান্ডে তারা আজীবন চলেছেন।
যত দোষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের। আমরা সংশোধনের কথা বলতে পারি, আওয়ামী লীগ সংশোধন হোক, ভালোভাবে চলুক, সঠিক পথে চলুক, কিন্তু এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনামরা কিন্তু আজীবন আওয়ামী বিরোধী ছিলেন, যার পরিণতি 24 পরবর্তী আজকে ধ্বংসস্তূপের বাংলাদেশ। আমরা যে আলাপটিতে ছিলাম, বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। সেফ প্যাসেজ এর প্রধানতম কারণ হতে পারে নির্বাচন পরবর্তী নতুন সরকার যদি ইউনূস সরকারের আমলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে, তবে এই ব্যক্তিরা নিজেদের ভিকটিম বা বিদ্রোহী হিসেবে উপস্থাপন করে আইনি ঝামেলা থেকে বাঁচতে চাইছেন। 2 নম্বরে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সমীকরণ। 3 দিন পর যারা ক্ষমতায় আসতে পারে তাদের কাছে বার্তা দেওয়া, দেখুন আমরা সরকারের সাথে থাকলেও তাদের সব কাজে একমত ছিলাম না। 3 নম্বরে বিশ্লেষকরা বলছেন যে ব্যর্থতার দায় এড়ানো, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা তৈরি হয়েছে তার দায় যেন তাদের উপর না পড়ে, তাই আগেভাগেই সরকারের সমালোচনা শুরু করেছেন। দেশের মানুষ আজ দেখছে বিপদের সময় কারা পাশে থাকে আর কারা নিরাপদ দূরত্ব বজায় রাখে। ডক্টর ইউনূস সরকারের এই গুরুত্বপূর্ণ 3 স্তম্ভের হঠাৎ এমন সুর পরিবর্তন সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে গতকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। দেশ ধ্বংসের পথে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এই 3 ব্যক্তির সুর পাল্টানো যে কেবল নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা তা দিবালোকের মতো স্পষ্ট।